শহীদ মিনারে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরাসরি যাচ্ছে সেখানে। বৈদেশিক নীতি সম্ভব নয়। গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। আমরা সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা উন্নয়নে বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল এবং বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। প্রিয় বাংলাদেশ, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের মানুষের নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে এনেছি। আজ আবারও এই শহীদ মিনার থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, গত বছর ৩রা আগস্ট আমরা বিভেদ, প্রতিহিংসার রাজনীতি আর চায় না মানুষ। যোগ্য নেতৃত্বই পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, এমনটা জানিয়ে তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানী শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আর বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ভোটের আগেই দেশে ফিরে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রদল নেতাকর্মীদের পদচারণা আর স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। একটি পর্যায়ে শাহবাগ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। সমাবেশের শুরুতে ছাত্রদলের সাবেক নেতারা আওয়ামী লীগ সরকারের বিচার ও দ্রুত নির্বাচনের জোর দাবি জানান। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষটা টুকরে ফেলবে। জুলাই জানিয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাঘর থাকতে পারে না, আয়নাঘরকে ধ্বংস করে দিয়েছে। ফ্যাসিস্টের পুনরাবৃত্তি ঠেকাতে তরুণদের শপথ নেয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায় বলে মত দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতি গুণগত পরিবর্তন। সুতরাং আসল কথা বলার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। তারেক রহমান আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের কর্মসংস্থান নিয়ে বাস্তবধর্মী নীতিমালা তৈরি করবে বিএনপি। নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোটও চান তিনি। আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই। আমরা ছাত্রদের স্বার্থ রক্ষায় 9 দফা প্রতিশ্রুতিও তুলে ধরা হয় ছাত্রদলের সমাবেশ থেকে। শতাধিক
নেতা কর্মী শহীদ হয়েছে, আরো আহত হয়েছে হাজারো হাজার। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 5ই আগস্ট বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে 2 ভাগে মোট 26টি দফা রয়েছে, যা গত বছরের 5ই আগস্ট থেকে কার্যকর হবে। আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দল সহ সর্বস্তরের লোকজনের উপস্থিতি থাকবে বলে আশা করছে সরকার। গত বছরের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর 3 দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, যার পর বিভিন্ন মহল থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে নানা আলোচনা চললেও তা প্রস্তুত হতে সময় লেগে গেছে প্রায় 1 বছর। অভ্যুত্থানের বর্ষপূর্তির মধ্যেই এই ঘোষণাপত্র দেয়ার দাবি করে বিভিন্ন মহল। অবশেষে 5ই আগস্টই জুলাই ঘোষণাপত্র, এমন সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 5 তারিখে এই ঘোষণাপত্র এটা সবার সম্মুখে পড়ে শোনানো হবে এবং এই বিষয়ে একটা খুবই ভালো একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সবাই মিলে এটা একটা জায়গায় এসছেন। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্র। মোট 26টি দফা রয়েছে এই ঘোষণাপত্রে, যার প্রথম 21 দফায় মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করা হয়েছে। আর পরের 5টি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ শাসনামলে গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধে দ্রুত উপযুক্ত বিচার, আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই গণঅভ্যুত্থানে যারাই আমরা পার্টিসিপেট করেছে সবাই মিলে আমরা আমাদের এই ঘোষণাটা আসবে আর কি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে এটা সাহস যোগাবে, এটা এক ধরনের সুসংহত করবে আমাদের ইউনিটিটাকে। 5ই আগস্ট ঘোষণা হলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে গত বছরের 5ই আগস্ট থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের প্রাথমিক খসড়ার ওপর যেসব দল এখনও সাড়া দেয়নি তাদেরকে দ্রুত মতামত জানানোর তাগিদ দিয়েছে কমিশন। রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে সভায় এই তাগিদ দেওয়া হয়, যেখানে জানানো হয় অধিকাংশ রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সভায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়। ঐকমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশের বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত হয়। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে বলে জানানো হয়। বিমান দুর্ঘটনার 12 দিন পর খুললেও চিরচেনা কোলাহল নেই রাজধানীর উত্তরার ম্যালস্টোন স্কুল অ্যান্ড কলেজে। শুনশান ক্যাম্পাসে আয়োজন করা হয় স্মরণ সভার। সেদিনের ভয়াবহতার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এদিন হয়নি ক্লাস পরীক্ষা। নিয়মিত পাঠদান শুরু হবে বুধবার থেকে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ 2 সপ্তাহ আগেও যেখানে ছিল প্রাণচাঞ্চল্য, শিক্ষার্থীদের কোলাহল, শোক আর নীরবতায় আচ্ছন্ন সেই ক্যাম্পাস। সহপাঠীদের হারিয়ে শোকাহত শিক্ষার্থীরা, কাটেনি আতঙ্ক। দ্রুত এই ট্রমা থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা তাদের। সকাল থেকে আসার পরেই সব শুনশান, কোনো আসলে স্কুলের প্রাণগুলোই নাই আজকে। ভিতর থেকে অনেক খারাপ লাগছে, সব কিছু মিলায় আমরা আসলেই অনেক শোকাহত। সীমিত পরিসরে ক্যাম্পাস খুললেও রবিবার হয়নি ক্লাস পরীক্ষা। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় করা হয় দোয়া। যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা এখনো হসপিটালে আছেন, তাদের সবার জন্য আমরা মন থেকে নিজেদের অন্তঃস্থল থেকে দোয়া করেছি। আমাদের এখানে যে ইনসিডেন্টটা হয়েছে 21শে জুলাইয়ের মধ্যে, ওখানে যারা মারা গিয়েছেন তাদের জন্য দোয়ার মাহফিল হয়েছে। যদি কেউ কোনো ট্রমাতে থাকে, এখানের মধ্যে বিমান বাহিনীর একটা কাউন্সিল বসছে, ওখানের মধ্যে যে ওদের একটু সাহায্য নিতে, তাহলে আমরা আগে থেকে একটু রিকভার করতে পারবো। মানসিকভাবে প্রস্তুত করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষকরা। চলবে কাউন্সিলিং, বুধবার থেকে শুরু হবে নিয়মিত পাঠদান। যে আমার সন্তান যেন ট্রমা থেকে ফিরে স্বাভাবিকভাবে আবার হাসি মুখে আমাদের কাছে ফিরে আসে,
মিনতি বা আমাদের একটা প্রার্থনা যেন আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি এবং যারা এই মৃত্যুবরণ করেছেন তাদের আত্মা যেন শান্তি পায়। গত ২১শে জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল ভবনের উপর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ ৩৪ জন, যাদের বেশিরভাগই শিশু। কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও কয়েকজন। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো দুর্ঘটনায় হতাহতদের ছবি বা ভিডিও ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রচারের ক্ষেত্রে ঝাপসা বা অস্পষ্ট করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক এবং বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ আজ রুলসহ এই আদেশ দেয়। একই সঙ্গে মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের বিকৃত ছবি ও ভিডিও ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রচার বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। গত ২৯শে জুলাই জনস্বার্থে উচ্চ আদালতে এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ। শুনানিতে তিনি বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারগুলো অনলাইন প্ল্যাটফর্মে থাকা ছবি ও ভিডিওগুলো দ্বারা আহত হচ্ছেন। তাদের হারানো শোক জেগে উঠছে। ছবি ও ভিডিওগুলো শিশুদের মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে বলেও যুক্তি তুলে ধরেন রিটকারী আইনজীবী। বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক বাচ্চারা মারা গেছে, কিন্তু এর পরপরই আমরা দেখতে পাই বিভিন্ন মেইন স্ট্রিম ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ওই বাচ্চাদেরই ছবি যারা কিনা মারা গেছে কিংবা ইনজোর্ড, তাদের অলমোস্ট নেকেড পিকচার, বার্নড পিকচার এবং ভিডিওস তা প্রকাশিত হচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। কোনো মিডিয়া প্ল্যাটফর্মে এভাবে প্রকাশিত বা প্রচারিত না হয় তা সেই বিষয়ে একটি নির্দেশনা চেয়ে রুল ইস্যু করার জন্য একটা প্রেয়ার দিয়ে আমরা একটা রিট দায়ের করি। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমেছে। নতুন বিক্রয় মূল্য নির্ধারণ হয়েছে ১,২৭৩ টাকা। পাশাপাশি অটো গ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। রবিবার নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। এর আগে গত ২রা জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে পাঠানো হয়েছে হাসপাতালে। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, সরাইল উপজেলা থেকে মাধবপুরগামী দুটি মোটরসাইকেলে করে আসছিলেন ৩ জন। অপরদিকে চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ছিল একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা। রামপুরা এলাকায় আসার পরে হয় সংঘর্ষ। এতে ঘটনাস্থলে প্রাণ যায় ৪ জনের। হাসপাতালে নেবার পথে মৃত্যু হয় আরও একজনের। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয়দের অভিযোগ, সড়কে অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে ৪ জন ছিলেন, ৪ জনে স্পট ডেড। দুটি মোটরসাইকেলের সংঘর্ষের সময়ে একটি সিএনজি আসে, সিএনজিটাও দুর্ঘটনায় পতিত হয়। সিএনজির ড্রাইভার আহত হয়েছে। আর আকরাম নামে সাতগাঁওতে একটা লাশ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরও রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাবে ভারত। ভারত সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়, তেল সরবরাহের জন্য রাশিয়ার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে, যা হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। এর আগে রাশিয়া থেকে তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের পণ্যে ২৫% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। পরে শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ভারত সরকার ঘনিষ্ঠ ওই সূত্র দাবি করে, রাশিয়ার কাছ থেকে ভারত তেল আমদানির কারণে বিশ্বব্যাপী তেলের দামের ঊর্ধ্বগতি এড়ানো গেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো।